আমি তো চাই না বাংলাদেশের মানুষের লাশ পড়ুক আমার ক্ষমতার জন্য। আমি ক্ষমতা এসেছি জনগণের সেবা করতে, জনগণের উন্নতি করতে, এবং আমি তো তা করেছি, এটা আমি দাবি করতে পারি, আমি সেটা করেছি। এবং এরা যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে তারা তো নিজে স্বীকার করেছে। ইউনূসের উপদেষ্টা সমন্বয়ক বলল পুলিশ হত্যা করে এবং মেট্রো রেলে আগুন দিয়ে তারা বিপ্লব সফল করেছে। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা বললেন পুলিশকে মেরেছে বলেই আন্দোলন সফল হয়েছে। আবার এক ইসলামিক দলের আরেকজন বললেন পুলিশকে হত্যা করেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে। এবং এই যে জঙ্গি গোষ্ঠীগুলো এদের সাথে যে যুক্ত ছিল সেটা তো আজকে সকলের কাছে পরিষ্কার। আপনারা দেখেন যে সমস্ত জঙ্গি সংগঠন, সেই জামাত শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, এগুলি তো তাদের সাথী, তাদের দোসর। কাজে আমি আবারও অনুরোধ করবো দেশবাসীকে, হ্যাঁ, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, অগ্নিসংযোগ করেছে, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, বিটিআরসি ভবন, সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে একে একে যারা আগুন দিয়ে পুড়িয়েছে তা তো নিজেরাই স্বীকার করেছে। প্রত্যেকে দাবিদার, কে কোনটা আগুন দিয়েছে সেটা তার নিজেরাই দাবি করেছে। কিন্তু এরপরে মামলাগুলি দিয়েছে সব আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমার বিরুদ্ধে। আমরা নাকি হত্যাকাণ্ড করছি, আমরা কেন হত্যা করতে যাব? আমি তো দেশের মানুষের ক্ষতি করতে আসিনি ক্ষমতার লোভে। আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা আসতে চাইনি। আমি দেশের কল্যাণ করার জন্যই। কিন্তু মামলাগুলি সব আমাদের বিরুদ্ধে। আর এদিকে হামলাগুলি করেছে তারা, খুন করেছে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। কাজে আমি কখনোই সংঘাত চাইনি। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে এখন বক্তব্য রাখবেন বাঙালি জাতির দ্বিধাহীন কাণ্ডারি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা। শ্রদ্ধা নেত্রী। আপনারা জানেন 5ই আগস্ট এই দিনটিতে আমার ছোট ভাই শেখ কামাল, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, সে জন্মগ্রহণ করেছিল। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন করতে গিয়ে তিনি কারাগারে বন্দী হয়ে যান। আমার ছোট ভাইটি কিন্তু বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে কিন্তু বড় হতে থাকে। মাঝে মাঝে আমার বাবাকে যখন গোপালগঞ্জে নিয়ে যাওয়া হতো কেস চলাকালীন সময়ে, তখন কামালের সাথে একটু দেখা হতো। কামাল, আমি যখন বাবাকে আব্বা আব্বা বলে ডেকে তার কাছে যেতাম, কামাল আমাকে প্রশ্ন করতো হাসু আব্বা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলতে পারি? আমাদের জীবনটা এমনই ছিল। এই বাঙালি জাতির জন্য একটা জীবন উৎসর্গ করেছিলেন। কামাল লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সব দিক থেকে অত্যন্ত পারদর্শী ছিল। আবাহনী ক্রীড়া চক্র কামালের হাতেই গড়ে তোলা। আধুনিক ফুটবল খেলার প্রবর্তন সেই করেছিল। স্পন্দন নামে একটি শিল্পী গোষ্ঠী করে আমাদের দেশজ গানগুলি, সেগুলিকে একটা মডার্ন টিউন দিয়ে জনগণের কাছে যে পপুলার করা, জনপ্রিয় করে গড়ে তোলা, সেটাও কিন্তু তারই উদ্যোগ ছিল। উপস্থিত নাটক এবং উপস্থিত বক্তৃতায়, এমনকি নাট্যমঞ্চ, ইউনিভার্সিটির যে কোনো অনুষ্ঠানে নাটকে অংশগ্রহণ করা, সব দিক থেকেই তার দক্ষতা ছিল। খুব চমৎকার সিতার বাজাতে পারতো। গভীর রাতে কামালের সিতারের মূর্ছনা সারা বাড়িটা যেন গম গম করতো।
রাজনৈতিক ক্ষেত্রেও তার বিচরণ ছিল অত্যন্ত বলিষ্ঠ। শাহীন স্কুল থেকে পাশ করে ঢাকা কলেজে ভর্তি হয়। তখন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল। কোনো চাওয়া পাওয়া ছিল না বা পদের আকাঙ্ক্ষা ছিল না। বিশেষ করে 68 সালে আমার বাবার বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, এবং তখন যে ছাত্র জনতার আন্দোলন, সে আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। 1971 সালে কামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 70-এর নির্বাচনের সময় একজন নির্বাচনের কর্মী হিসেবে সে কাজ করেছে। আর 71 সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। স্বাধীনতা অর্জনের পর, মুক্তিযুদ্ধে বিজয়ের পর, যেহেতু কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমার মার ইচ্ছা ছিল কামাল তার মাস্টার্স ডিগ্রিটা সম্পন্ন করবে। তাই সেনাবাহিনীতে যোগ দিয়েও সে সেখান থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মাস্টার্স ডিগ্রির পরীক্ষাও দিয়েছিল, কিন্তু সেই রেজাল্ট আর দেখে যেতে পারেনি। 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করে, একই সাথে আমার মা, আমার ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ওর ছোট্ট 10 বছরের ভাই রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং পারভিন জামাল রোজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, আমার ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা, বাংলার বাণীর সম্পাদক এবং তরুণ নেতা শেখ ফজল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আমার ফুফা আব্দুর রাউফ সাইনিয়াবাদ মুক্তিযোদ্ধা, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত সহ আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, 3টি বাড়িতে আক্রমণ করে 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। ঘরে ঢুকে ওরা কামালকেই প্রথম হত্যা করেছিল। যারা একই সাথে যুদ্ধ করেছে, রণাঙ্গনে ছিল, তাদের হাতে কামালকে জীবন দিতে হলো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের কাছেও কামালের জন্য দোয়া চাই। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতো। সুলতানা কামাল খুকির সাথে ওর বিয়ে হয়েছিল। খুকি স্পোর্টস, যে আপনারা জানেন যে ইউনিভার্সিটি ব্লু হিসেবেই সে সম্মাননা পেয়েছিল। কিন্তু একই সাথে ঘাতকের বুলেট সকলকে নিয়ে গেল। আজকে তার কামালের 76তম জন্মদিন। আমরা পিঠি ভাই বোন, একই সাথে আমরা বড় হয়েছি, একই সাথে খেলাধুলা, সাইকেল চালানো। কামাল যে যা করতো আমরা একসাথে সবসময় চলতাম। 15 আগস্ট আমরা দুটি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু সেই বাচ্চাটা আমার জন্য খুবই কষ্টের। তারপর আমি 6 বছর রিফিউজি হিসেবে থাকি। আওয়ামী লীগ আমাকে যখন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে, আমি ফিরে আসি দেশে। আমি বাংলাদেশের জনগণকে এটুকুই বলবো, আমার ফিরে আসাটা ছিল জনগণের জন্য কাজ করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা। যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেলেন, আমার মা জীবন দিয়ে গেলেন, আমার ভাইয়েরা জীবন দিল, সেই জাতির ভাগ্য পরিবর্তন করাটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আর আমি সেটা সফলভাবে করতে পেরেছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, 21 বছর পর সরকার এসে সেই বাংলাদেশের মানুষ বাঙালির জন্য আমি কাজ করি, তাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, শিক্ষার সুযোগ করে দেওয়া, চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন, কি না করেছি। দ্বিতীয়বার যখন সরকারে আসি, আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল, দিন দিন বদলের সনদ, আমরা তা বাস্তবায়ন করি এবং লক্ষ্য ছিল যে 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যখন উদযাপন করব, তখন বাংলাদেশ আরো এক ধাপ উন্নত হবে। আমি কিন্তু কথা রেখেছি, বাংলাদেশ ঠিক ওই 2021 সালেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং তা বাস্তবায়নের প্রস্তুতিও আমরা নিয়েছি। যখন দেশের মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নতি হয়েছে, গ্রামগুলির নাগরিক সুবিধা, প্রত্যেকটা গ্রামের মানুষ যেন সুযোগ পেয়েছে, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে সকল ঘর আলোকিত করে দিয়েছি, ভূমিহীন গৃহহীন মানুষ, হিজড়া, বেদে, কুষ্ঠরোগী সহ সমাজের অনগ্রসর যারা, বিনামূল্যে প্রতিটি পরিবারের জন্য 2 কাঠা করে জমি, কাঁচা পাকা ঘর তৈরি করে দিয়েছি এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হার কমিয়েছি, মানুষের আয়ুষ্কাল 59 বছর থেকে 73 সাল পর্যন্ত বৃদ্ধি করেছি, সাক্ষরতার হার 45 ভাগ থেকে 78 ভাগে উন্নীত করেছি, দেশের তরুণ সমাজের জন্য ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি, ব্যবসা বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সব করেছি। শ্রমিকদের বেতন কয়েক ধাপ আমি উন্নীত করে দিয়েছি। প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমি দেশের মানুষের জন্য কাজ করেছি। যেখানে আমার বাংলাদেশের মানুষ যাতে একটা উন্নত জীবন পায়, সেটাই তো আমার লক্ষ্য ছিল। দারিদ্র্যের হার 2006 সালে যেখানে 41.5 ভাগ ছিল, সেটাকে আমি কমিয়ে এনেছিলাম মাত্র 18 শতাংশ, 18 ভাগে। সেটা 2023 সালের হিসাব। একদম অতি দারিদ্র যা ছিল 25.1 ভাগ, সেটাকে আমি মাত্র 5.6 ভাগে নামিয়ে আনি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করি, প্রত্যেকটা দরিদ্র মানুষ, কর্মহীন মানুষ, তার ঘরে ঘরে খাবার পৌঁছে দিই। এছাড়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী প্রত্যেকের ভাতার ব্যবস্থা করে দিয়েছে, সার্বজনীন পেনশনের ব্যবস্থা করে দিয়েছি। মানুষের জীবন মান উন্নত করা, এটাই তো আমাদের লক্ষ্য ছিল। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে 30 প্রকার ঔষধ এবং মানুষের স্বাস্থ্য সেবাটা যাতে নিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম। বাংলাদেশকে আমরা একটা উন্নত মর্যাদায় তুলেছিলাম। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল বিশ্ববাসীর কাছে। অর্থনৈতিক ক্ষেত্রে 35তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় আমাদের স্থান ছিল শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে 2য় স্থান, এশিয়াতে 9ম স্থান। বাংলাদেশের কোনো মানুষের যেন কোনো কষ্ট না হয়, সেদিকটাই আমাদের সবসময় লক্ষ্য রেখেছি এবং অবকাঠামোগত উন্নয়ন করে যা আজ দৃশ্যমান, দেশকে একটা উন্নত জায়গায় আমরা নিয়ে এসেছিলাম। এরই মধ্যে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, দায় মুক্তি। আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার, কিন্তু আমরা সরকার এসে সেই বিচারহীনতার
কালচার থেকে বাংলাদেশকে বের করে সেই খুনিদের আমরা বিচার করি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে 30 লক্ষ মানুষ জীবন দেয়। প্রায় 2 লক্ষের উপর মা বোন, যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, রাজাকার, আল শামস বাহিনী গড়ে তুলে, তাদের মাধ্যমে এই মেয়েদেরকে পাকিস্তানি সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া হতো। এই মেয়েরা ছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিনোদনের খোরাক। বিধ্বস্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়, তাদেরকে পুনর্বাসন করা হয়। ওই যুদ্ধ অপরাধীরও আমরা বিচার করি। বাংলাদেশের জনগণ যাতে ন্যায় বিচার পায়, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম। আজকে আমরা বাংলাদেশের অবস্থাটা কি দেখি? আজকে আপনাদের সঙ্গে যখন কথা বলতে এসেছি, এই 5 তারিখে মনে পড়ে 2024 সালের 15 জুলাই থেকে যে গণহত্যা শুরু হয় বাংলাদেশে, নির্বিচারে পুলিশ হত্যা করা হয়। 460টা পুলিশ ফাঁড়িতে আগুন, এবং পুলিশ ভিতরে আটকা পড়ে সেখানে পুড়ে মারা যায়। আর যারা মারা যায়নি, তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। একটা জীবন্ত মানুষকে এইভাবে পিটিয়ে, রামদা, চাপাতি, চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, তারপর আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া, কিরকম বীভৎস সেই ঘটনাগুলি ঘটতে শুরু করলো 15 জুলাই থেকে। আজকে আপনারা নিজেরাই তো ভালোভাবে দেখতে পাচ্ছেন দেশের অবস্থাটা কি। আপনারা জানেন দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। এই বীভৎস হত্যাকাণ্ড দেখে মনে হয় আবার যেন বাংলাদেশ সেই 1971 সালের মতো হানাদারদের দখলে। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকলেই অবরুদ্ধ জীবন কাটাচ্ছে। একটা ক্ষমতা লোভী দুর্নীতিবাজ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি নিষ্পেষিত, অবরুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এটা সোনার দেশকে আজকে শ্মশানে পরিণত করা হয়েছে। আর এর নেতৃত্বে রয়েছে কে? যিনি নিজে স্বীকার করেছেন যে জুলাই মাসের যে আন্দোলন, কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে কোনো নেতা ছিল না বা ছাত্র জনতাই কিছু জানতো না। এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, মাস্টার মাইন্ড দ্বারা সব ঘটনা সে ঘটিয়েছে। তিনি কে? আর কে নন, এই অমানুষ, জঙ্গিবাদ, ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ক্ষমতার লোভ অনেকদিন থেকেই। 2007 সালেও সে এসেছিল, দল করতে ব্যর্থ হয়ে যায়, কিন্তু সে সেখান থেকে সরেনি। বাংলাদেশকে বিক্রি করার, আমাদের চট্টগ্রাম পোর্ট, সমুদ্র সম্পদ সবকিছু বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতা দখল করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই হত্যাকাণ্ড এবং এই নির্যাতন শুরু করে। অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ইউনূস এবং তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক। আর মাস্টার মাইন্ড, দেশীয় দালাল, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, যত হলি আর্টিজানের হত্যাকারী, সব দোষীদের ছিল তার দোসর। তাদেরকে নিয়ে তার ক্ষমতা দখল। আর সেই সাথে বিদেশি শক্তি, সেই ডিপ স্টেট, ইউএসএইড, সোরস নামে ধনকুবেরের টাকা, এবং তার নিজের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের অর্থ আত্মসাৎ করে যে সমস্ত টাকা বানিয়েছে, সেগুলি সে ব্যবহার করে। আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে, আজকে গণতন্ত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী, আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আমাদের সুফি সমাজ, মাজার শরীফ, সবকিছুই একে একে ধ্বংস। তার উপর সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী নির্মম ভাবে তারা হত্যার শিকার।
আমি চেষ্টা করেছি, আলোচনা করেছি, আমাদের মন্ত্রীদের দিয়ে আলোচনা করানো, সমঝোতা আসা, সব রকম চেষ্টা করেছি। আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছিলাম। তারপরে দেখলাম 9 দফা, আবার 9 দফা থেকে চলে গেল 1 দফা। এই আলোচনা করে, তাদেরকে সমঝোতা এনে, তাদের সমস্যার সমাধান করে, তাদের দাবি পূরণ করে, তারপর যখন আমি দেখি যে না, তারা থামে না, আমার কাছে তো তখন তথ্য এসেছে এদের কাছে অস্ত্র আছে। এবং সেই অস্ত্র আপনারা জানেন যে যখন এই আহতরা, তাদের আমি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, যে ডাক্তার এবং যাকে আমি স্বাস্থ্যমন্ত্রী করেছিলাম, সামন্ত সেন, এবং আমাদের ডাক্তার রোকেয়া, প্রত্যেকটা রুগীকে দেখতে গেছে, তাদের বিনামূল্যে সবকিছু চিকিৎসা ব্যবস্থা আমি করেছি। যতদিন আমি ক্ষমতা ছিলাম বা দেশে ছিলাম, প্রত্যেকে কিন্তু চিকিৎসাটা পেয়েছে, কেউ বলতে পারবে না চিকিৎসা পায়নি। কিন্তু তাদের শরীর থেকে যে বুলেট বের হলো, সেই বুলেট ছিল 7.62 বুলেট। এখন প্রশ্ন, যে এই বুলেট, এই অস্ত্র কোথা থেকে এসেছিল, কে এনেছিল? তার উত্তর বেশি খুঁজতে হবে না। উত্তর আপনারা তাদের ওই সমন্বয়ক এবং এখন যে উপদেষ্টা, তাদের কাছেই পেয়ে যাবেন। তা নিজেরই তো স্বীকার করেছে যে 5 তারিখে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত করতে না পারলে তারা সশস্ত্র হামলা করার করতো, সশস্ত্র হামলা করার প্রস্তুতি ছিল। আমার প্রশ্ন, কাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তারা? কাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতো? বাংলাদেশের জনগণের বিরুদ্ধে? সেনাবাহিনীর বিরুদ্ধে? পুলিশকে তো তারা হত্যা করেছে নির্বিচারে। এ পর্যন্ত কত পুলিশ হত্যা হয়েছে, সে লাশও তো পাওয়া যায়নি। হ্যাঁ, একটা সংখ্যা তারা বলেছে ঠিকই, কিন্তু সেটা তো বাস্তব না। তার থেকে অনেক বেশি নিহত হয়েছে। এই যে সশস্ত্র বিপ্লবের তাদের যে চেষ্টা, আমি যখন দেখলাম যে কোনোভাবেই তারা কিছুতেই মানে না, এবং যখন তারা গণভবন আক্রমণ করার জন্য ঘোষণা দিল এবং গণভবন আক্রমণ করতে আসলো, হ্যাঁ, এখানে আমার সিকিউরিটির ব্যবস্থা ছিল। একবার যদি গোলাগুলি শুরু করতো, ফায়ার ওপেন করতো, অনেক মানুষের জীবন যেত। আমার সাথে যারা সিকিউরিটিতে ছিল তাদেরও তো জীবন, গণভবনে আরো স্টাফ আছে, তাদের জীবন। আর আমাকে সরাতে না পেলে, সশস্ত্র হামলা করলে বাংলাদেশে কত রক্ত ঝরতো। যাদের উন্নয়নের জন্য দিনরাত আমি পরিশ্রম করেছি, তাদের লাশ ফেলে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা আঁকড়ে ধরতে হবে, এটা তো আমি চাইনি। হ্যাঁ, বাধ্য হয়েছিলাম সরে আসতে। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে আপনারা নিজেরা বিচার করে দেখুন তো। এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড যারা, জঙ্গিবাদী ইউনূস, সারা দেশকে আগুন দিয়ে জ্বালিয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী কারো বাড়িঘর নেই। আগুন দিয়ে জ্বালানো, পুড়িয়ে মারা, ঘরে ঘরে ঢোকা, ঢুকে মারা, এটাই তো করেছে। এখানে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, যে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা ওই মিছিলে নিহত হয়েছে, তা কোনো হত্যাকাণ্ড আমিও ঘটাইনি, আমার পুলিশ বাহিনীও ঘটায়নি। তার কারণ, এই মৃত্যুর গুলি যদি আপনারা একটু লক্ষ্য রাখেন, আর তাদের শরীরে যে বুলেট পাওয়া গেছে, বা আবু সাইদের শরীরে কোনো মেটাল বুলেট ছিল না, রাবার বুলেট ছিল। তবে তাকে, ওরা বলছে গুলি করেছে, সে ছবি দেখিয়েছে ঠিকই, কিন্তু হাসপাতালে নেয়নি কেন, সেটা একটা প্রশ্ন। কয়েক ঘন্টা পরে তাকে হাসপাতালে নিল মৃত অবস্থায়। কেন তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়নি? মাত্র 20 মিনিট দূরেই তো হাসপাতাল ছিল, রংপুরে। তাহলে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? এটা তো ডক্টর ইনুসেরই ঘটানো। এই কারণে তার ক্ষমতায় আসার সোপান তৈরি করা, মানুষের লাশের উপর লাশ ফেলে সোপান তৈরি করে সে ক্ষমতায় দখল করেছে। এবং তার এক পরামর্শদাতা আবার লন্ডন থেকে বলেছিল, লাশ ফেলো, সরকার পড়ে যাবে। এই কথা শোনার পরে আমি তো চাই না বাংলাদেশের মানুষের লাশ পড়ুক আমার ক্ষমতার জন্য। আমি ক্ষমতা এসেছি জনগণের সেবা করতে, জনগণের উন্নতি করতে, এবং আমি তো তা করেছি, এটা আমি দাবি করতে পারি, আমি সেটা করেছি। এবং এরা যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে তারা তো নিজে স্বীকার করেছে। ইউনূসের উপদেষ্টা সমন্বয়ক বলল, পুলিশ হত্যা
করে এবং মেট্রো রেলে আগুন দিয়ে তারা বিপ্লব সফল করেছে। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা বলেন, পুলিশকে মেরেছে বলেই আন্দোলন সফল হয়েছে। আবার এক ইসলামিক দলের আরেকজন বললেন, পুলিশকে হত্যা করেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে। এবং এই যে জঙ্গি গোষ্ঠীগুলো এদের সাথে যে যুক্ত ছিল, সেটা তো আজকে সকলের কাছে পরিষ্কার। আপনারা দেখেন, যে সমস্ত জঙ্গি সংগঠন, সেই জামাত, শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, এগুলি তো তাদের সাথী, তাদের দোসর। কাজে আমি আবারও অনুরোধ করবো দেশবাসীকে, হ্যাঁ, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, অগ্নিসংযোগ করেছে, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, বিটিআরসি ভবন, সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে একে একে যারা আগুন দিয়ে পুড়িয়েছে, তা তো নিজেরাই স্বীকার করেছে। প্রত্যেকে দাবিদার, কে কোনটা আগুন দিয়েছে সেটা তার নিজেরাই করেছে। কিন্তু এরপরে মামলাগুলি দিয়েছে সব আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমার বিরুদ্ধে। আমরা নাকি হত্যাকাণ্ড করছি। আমরা কেন হত্যা করতে যাব? আমি তো দেশের মানুষের ক্ষতি করতে আসিনি ক্ষমতার লোভে। আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা আসতে চাইনি। আমি দেশের কল্যাণ করার জন্যই। কিন্তু মামলাগুলি সব আমাদের বিরুদ্ধে। আর এদিকে হামলাগুলি করেছে তারা, খুন করেছে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। কাজে আমি কখনোই সংঘাত চাইনি। রেহানাও আমাকে তো হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। আমি প্রিয় দেশবাসীকে এটি বলবো যে আমি 2009 সালে সরকার, তার পূর্বে দেশের অবস্থাটা কেমন ছিল, বাংলাদেশের পরিচয় বিশ্ববাসীর কাছে কি পরিচয় ছিল, সাধারণ মানুষের আর্থিক সামাজিক অবস্থাই বা কেমন ছিল। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশকে আমি উন্নয়নশীল দেশে উন্নীত করে গেছি। এটাও কি আমার অপরাধ হয়ে গেল? বাংলাদেশ আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, সুপেয় পানি, স্যানিটারি ল্যাট্রিন, স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করা, ইউনিভার্সিটি, কলেজ, সেখানে কোনো সেশন জট ছিল না, ভূমিহীন গৃহহীন মানুষের ঠিকানা দেওয়া, প্রতি পরিবার যেন সুন্দরভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা আমরা করেছিলাম। আজকে যখন একটা প্রতিবন্ধী ছেলে কান্নাকাটি করে, আমি কথা বলি সাধারণ মানুষের সাথে। আমাকে যখন বললো, আপনি আমাকে তো ভাতা দিতেন, এখন আমি ভাতা পাই না, আমি ওষুধ কিনতে পারি না, আমি চিকিৎসা পাই না, বয়োবৃদ্ধ, সে কেঁদে বলে, আমার বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে মা, আমি আর টাকা পাই না, আমি কিছু কি খেতে পারি না। কিন্তু কেন এই মানুষগুলিকে বঞ্চিত করছে ডক্টর ইউনূস, আমার সেটা প্রশ্ন। কোভিডের কারণে আন্তর্জাতিকভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দা, স্যাংশন কাউন্টার স্যাংশন, যার কারণে সারা বিশ্বেই মূল্যস্ফীতি বেড়েছে, অর্থনীতি একটা কঠিন সময়। আমরা কিন্তু সেই সময় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর জন্য ভালোভাবে চলে সেই ব্যবস্থা যেমন নিয়েছি, আবার সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে স্বল্প মূল্যে যেন খাদ্য কিনতে পারে সে ব্যবস্থা আমি করেছিলাম। 1 কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কার্ড করে দিই, মাত্র 30 টাকা কেজিতে চাল, স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি যাতে কিনতে পারে সেই ব্যবস্থা করেছি। সেখানেও দেখা গেল 43 লক্ষ মানুষকে বঞ্চিত করলো। বয়স্ক ভাতা বঞ্চিত করছে, কি বলছে, না আপনি আওয়ামী লীগ করেন সেই জন্য আপনাকে দেওয়া হবে না। এটা কোন ধরনের কথা? আওয়ামী লীগ করলে তারা বঞ্চিত হবে? তো আমি তো আওয়ামী লীগ বা বিএনপি বা কে কোন পার্টি সেটা দেখিনি। 43 লক্ষ পরিবারকে যদি বাতিল করা হয় আওয়ামী লীগ বলে, তাহলে 57 লক্ষ পরিবার তো আওয়ামী লীগ করতো না। তাদেরকে তো কার্ড আমি দিয়েছি। আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো, আপনারাই বিবেচনা করে দেখেন যে কিভাবে মানুষকে এরা বঞ্চিত করছে, তবে সেই টাকাগুলি গেল কোথায়। 7,97,500 কোটি টাকার বাজেট রেখে এসেছিলাম 24 সালে। প্রবৃদ্ধি 6.7 ভাগে উন্নীত হয়েছিল। মাথাপিছু আয় 2,793 মার্কিন ডলার উন্নীত হয়েছিল। আজকে প্রবৃদ্ধি 2 ভাগে নেমে গেছে, মাথাপিছু আয় কমে গেছে। মানুষের জীবনের তো কোনো
নিশ্চয়তাই নাই। আগে একটা দিন মজুর যে টাকা কামাই করতো তার 3 বেলা খাবার কিনেও তার হাতে টাকা থাকতো, আমিষ পর্যন্ত খেতে পারতো। আর এখন খেতে তো পারেই না, অর্থ উপার্জন তো করতেই পারে না। একজন রিক্সাওয়ালা চিৎকার করে কাঁদছে, সে সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকার মতো পেয়েছে, সঙ্গে সঙ্গে তার গলায় ছোড়া ছুরি দেখিয়ে তার কাছে টাকাগুলি ছিনতাই করে নিয়েছে। কই, আমি শেখ হাসিনার ক্ষমতা থাকতে তো এভাবে কেউ রিক্সাওয়ালাদের উপরে জুলুম করতে পারেনি, সাধারণ মানুষকে জুলুম করতে পারেনি। আমি কঠোর হস্তে সন্ত্রাস জঙ্গিবাদ দমন করেছিলাম, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, মানুষ নিরাপদে চলতে পারতো। আজকে মেয়েদের কি অবস্থা? প্রতিনিয়ত শিশু নারী ধর্ষণ হচ্ছে, যে কোনো সময় ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা, বিচার চাইতে পারে না, বিচার করার কেউ নেই। আর এই ধর্ষণকারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কারণটা কি? 15ই জুলাই থেকে যারা অপরাধ করেছে সবাইকে দায় মুক্তি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, তাদের কোনো অপরাধ অপরাধ না।